বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখন সবচেয়ে বেশি বৈষম্য কায়েম করছে বাংলাদেশে। মাহমুদ, আমি জানি আপনি আন্দোলনে একদম অকণ্ঠ সমর্থন দিয়েছিলেন। আপনার কি মনে হয় যে একটা একটা মানে চক্রান্তের ফাঁদে আমরা জেনে শুনে, না জেনে না বুঝে আমরা একটা ফাঁদে পড়েছি? আমার কাছে মনে হয়, হ্যাঁ, আমি ওই আন্দোলনকে সমর্থন করেছিলাম এই কারণে যে তখন আমি আমার নিজের চোখে দেখেছি তো ঢাকা শহরের বাস্তবতা। একজন সাংবাদিক হিসেবে, একজন নাগরিক হিসেবে প্রতিনিয়ত পথে ঘাটে যেরকম বিভৎসতা আমরা দেখেছি, পুলিশের বিভৎস আচরণ, গুলি ইত্যাদি, সেই সময় আসলে বিবেকবান মানুষ হিসেবে ওই সরকারকে সমর্থন করার মতো কোনো নৈতিক অবস্থান কারো ছিল না। মানে আমার কাছে মনে হয় নাই যে যাদের কারো থাকা উচিত না, যারা যারা অন্ধ, যাদের চক্ষু নেই বা যারা একদমই ঠুলি পড়া, তাদের কথা আলাদা। কিন্তু আমার মতো অনেক সাধারণ মানুষ সেই আন্দোলনকে সমর্থন দিয়েছিল ওই সরকারের ওই অন্যায় আচরণের বিরুদ্ধে। এবং আমরা চেয়েছিলাম যে আসলেই এগুলো বন্ধ হোক, এগুলোর যেন চির সমাপ্তি ঘটে বাংলাদেশে, আর কোনো অবিচার ঘটবে না, আর কোনো সত্যিকার অর্থে তারা যখন আন্দোলন করছিল ছাত্ররা, ওরা বলছিল বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী ছাত্র আন্দোলন। তো এখন তো মনে হচ্ছে সবগুলো ফার্স, প্রহসন। এবং এখন তারা সবার আগে এসে কোটা নিচ্ছে, এই জুলাই আন্দোলনের শহীদদের এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। ৭১-এর দেশ যারা স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদেরও যে পরিমাণ কোটা নেই, তার চেয়ে বেশি কোটা তারা পেয়ে যাচ্ছেন, এবং তারা কত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং তারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখন সবচেয়ে বেশি বৈষম্য কায়েম করছে বাংলাদেশে, এবং গণতন্ত্রের মুক্তির কথা বলে বাংলাদেশে আরো বেশি স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র কায়েম করছে। একটা ফ্যাসিবাদী শাসনকে হটাতে গিয়ে, মানে ফ্যাসিবাদ, কোট আনকোট ফ্যাসিবাদ শব্দটা আসলে এত সহজ নয়, ফ্যাসিবাদের সংজ্ঞা কি সেটি আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা খুব ভালো মতো এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। শেখ হাসিনা একাই ফ্যাসিবাদ বাংলাদেশে, নাকি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আরো অনেক ফ্যাসিবাদ ছিল, সেটিও বিতর্কিত বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনার তুলনায় এই সরকার কোন জায়গায় ভালো করছে সেটি তো আমাদের বুঝতে হবে, দেখতে হবে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে সরকারকে যে আমরা এই জায়গায় ভালো করছি। তো একটা মানুষ, একটা নাগরিক যখন দেশের ভিতরে তার জীবনের নিরাপত্তা পায় না, আইনের শাসন থেকে বঞ্চিত হয়, বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়, বিনা বিচারে বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে মামলার শিকার হয়, এবং তখন জামিনের অধিকার থেকে বঞ্চিত হয়, তখন আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এখানে আইনের শাসন বিরাজমান এবং সরকার সেটি করতে চাচ্ছে? তো ৭১ মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলা সেই আলোচনায় নাই বা গেলাম, কিন্তু মূল কথা আমি যেটি বুঝি যে নাগরিকদের অধিকার বা সুশাসন প্রতিষ্ঠা সরকারের প্রাথমিক দায়িত্ব, তারপরে অন্যান্য সংস্কার, বিচার, নির্বাচন আমি মনে করি দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য চতুর্থ দায়িত্ব। কিন্তু প্রথম কাজ হচ্ছে একটা সরকার যখন থেকে দায়িত্ব নিল তখন থেকে দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের অধিকার, বেঁচে থাকার অধিকার, সম্পদের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সমাবেশ করার অধিকার, অর্থাৎ আমাদের সংবিধানে যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের সংবিধান আপনি বাদ দেন, সারা পৃথিবীতে মানবাধিকার হিসেবে স্বীকৃত যেসব অধিকার, সেই অধিকারগুলো যদি নিশ্চিত করতে আপনি না পারেন, তাহলে সরকার হিসেবে আপনি চূড়ান্ত রকমের ব্যর্থ। যতই আপনি জ্ঞানের কথা বলেন, সেই জ্ঞানের কথা ধুয়ে তো পানি খেলে মানুষের জীবন বাঁচবে না। একটা নির্বাচনের কথা বলছিলেন, দেখুন এই বর্তমানে যে পরিস্থিতি, এটা অনেক আগে থেকে বলা হচ্ছিল, একদম শুরু থেকেই কিন্তু অনুমান করা যাচ্ছিল, এখন আমরা একেবারে দৃশ্যমান, আমাদের চোখের সামনে এখন এগুলো ঘটছে। বলা হচ্ছিল যে আসলে নির্বাচন যাতে না হয় সেই জন্য দেশে যতভাবে অরাজকতা তৈরি করা যায় সেটা করবে। তখন একটা গৃহযুদ্ধ হলে, একটা যুদ্ধ পরিস্থিতি বা এরকম অরাজকতার মধ্যে থাকলে তখন বলবে যে এভাবে নির্বাচন কেমন করে হবে, যাতে করে নির্বাচনটি না হয়, নির্বাচন বানচাল করার পায়তারা, এরকমটি কিন্তু অভিযোগ ছিল। তো আমরা আজকে যে হত্যাকাণ্ডগুলো দুটি জায়গায়, খুলনায় একটি, পুরান ঢাকায় একটি, এবং প্রতিদিনই কিন্তু এরকম হত্যাকাণ্ড ঘটছে কোথাও না কোথাও, সেটি কোনো ব্যবসায়ী হোক, আওয়ামী লীগের কর্মী হোক, কিংবা একেবারেই ওই কি তোফাজ্জলের মতো একজন প্রতিবন্ধী হোক, কোথাও না কোথাও প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। তো আসাদুরের কি মনে হয় যে এই ঘটনাগুলো খুবই উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে? এই প্রশ্নটি আমি তুলছি, একটু লম্বা হয়ে যাচ্ছে আমার প্রশ্নটি, তুলছি এই কারণে ৫ই আগস্ট সেনাবাহিনীর একটা সমর্থনেই এই পরিবর্তনটি ঘটেছিল, তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি দেখে পরিবর্তনটি ঘটতে পেরেছিল বিনা বাধায়। তো এখন সেনাবাহিনীর ভূমিকাটি এই যে মব গুলোকে উৎসাহিত করছে কিনা, এবং সেনাবাহিনী এখান থেকে কি ফায়দা চায়?
আমার মনে হয় না যারা এই যে পরিকল্পিত মানে সহিংসতা তৈরি করার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটি এই ইউনূস সরকারের যারা সমর্থক, যারা তাকে ক্ষমতা এনেছেন বলে তিনি বলেছেন, অর্থাৎ ছাত্র সমন্বয়কদের এই যোগ্যতা বা ক্ষমতা কোনোটি আছে, তাদের ওই চক্রান্তের মধ্যেই এখনো আছে। আমরা তাদেরকে আসলে তো আমরা অনেকে প্রতারিতই হয়েছি। তাদের উপরে নির্বিচারে যখন দমন পীড়ন চলছিল, আমরা সেই দমন পীড়নের বিরুদ্ধে ছিলাম। তাদের টার্গেট ছিল ক্ষমতা, এটা তো এখন পরিষ্কার। এবং তাদের কাপড় চোপড়ের যে পরিবর্তন, গাড়ি হাঁকানো, সবকিছুর একটা, এবং তাদের বেয়াদবির কথা আর বাদ দিচ্ছি। দেখেন, পরিকল্পিত হলে কিছু সাইন থাকে, মানে পরিকল্পিত ব্যাপারটা বোঝেন। আর বিশ্বজিতের হত্যার কথা বলেছেন, বিশ্বজিতের হত্যাটা পরিকল্পিত ছিল না। সে হত্যার শিকার হয়েছে, তার কাপড় দেখে মনে হচ্ছে সে আইনজীবী। ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা, তারা যাই করবে তাই। বিএনপির আইনজীবী এরকম হেঁটে যাবে কি করে? কুপিয়ে ফেলেছে, মনে হচ্ছে কুপিয়ে ফেলেছে, এক ধরনের মত থেকে কুপিয়ে ফেলেছে। তাকে ওই বিশ্বজিৎকে টার্গেট করে মেরেছে এমন ব্যাপারটা না। আবার দেখেন, ওই সময় যে প্রতিবাদটা করা হয়েছে বিশ্বজিতের হত্যারকে কেন্দ্র করে, ওই প্রতিবাদটা করার কারণেই কিন্তু এটার বিচার নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ তো এত মানে ভালো দল না যে তাদের সোনার ছেলে খ্যাত ছাত্রলীগদের বিচার করবে। মানুষের এই প্রতিবাদের কারণে এটা ঘটেছে। তোফাজ্জলের ক্ষেত্রে সেটা কি ঘটেছে? তোফাজ্জল কিন্তু একইভাবে মবের শিকার হয়েছে, তাকে সন্দেহ করা হয়েছে, যেমন বিশ্বজিৎকে সন্দেহ করা হয়েছিল সে বিএনপির আইনজীবী, এবং তোফাজ্জলকে সন্দেহ করা হয়েছে যে ফ্যাসিবাদের, হয় না যে অনেক কিছুই তো বলে, তার মনে হয়েছে মেরে ফেলেছে। এই যে মনে হওয়া আর মেরে ফেলা, এই জিনিসটা খুবই, এখন যেটা দেখছি এটা খুবই প্রাকৃতিক, এটা কৃত্রিম না। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি দুটো খুনের কথা বলেছেন, আমি একজন ব্যক্তিকে আজকে আহত, বোধহয় উনি মারা গেছেন, আমি জানি না, শিওর না, চাঁদপুরের একজন খতিব, যিনি কিনা আবার মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। তিনি গত এক খুতবায়, মাঝে মাঝে তিনি খুতবা দেন, এবং তিনি অবশ্যই ইসলামের বিজ্ঞ একজন মানুষ, এবং তিনি বলেছেন যে হযরত মুহাম্মদ তিনি ইসলামের বার্তাবাহক। এই কথাটি কেন বলেছেন? ওই এলাকারই একজন, তিনি হচ্ছেন সবজি বিক্রেতা, তার বয়স 50 বছর। তো তার মনে হয়েছে যে না, এইটা তো ইসলামের অবমাননা। তিনি আজকের খুতবার পরে তিনি একটা চাপাতি এবং একটা নোটস নিয়ে এসেছেন। সেই নোটে লেখা আছে নবীর অবমাননাকারীকে হত্যা করা বৈধ, এবং তিনি হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে পুরো মসজিদের ফ্লোর রক্তে লাল হয়ে গেল, এবং সেই খতিবের দেহে পাঞ্জাবি সহ সবকিছু লাল হয়ে গেল, এবং তিনি এখন বেঁচে আছেন কিনা জানি না, কিন্তু খুব গুরুতর আহত হয়েছেন। এই চিত্র আপনি বাংলাদেশে কবে দেখেছেন বলেন তো? আমি এরকম দেখিনি। ধর্ম কেন্দ্রিক আমি এটা তো পাকিস্তানের স্টাইল, রাইট? না, এটা আসলে পাকিস্তানের স্টাইল না। এটা শুধুমাত্র পাকিস্তান বা এটা সারা পৃথিবীতেই একটা ইসলামিক ফান্ডামেন্টালিজম বা ইসলামিক টেরোরিজম বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে যে ধর্মের নামে সহিংসতা করা, ধর্মের নামে প্রাণহানি। সেটা আল কায়দার থেকে শুরু করে আইএসআইএস থেকে শুরু করে সারা পৃথিবীতে কিন্তু এই 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 ধারণাটা বিদ্যমান আছে, বিরাজমান আছে। এবং বাংলাদেশেও আমরা দেখেছি বিভিন্ন সময় ব্লগার হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রফেসর হুমায়ুন আজাদের উপরে হত্যাকাণ্ড সেই 2004 বা 5 সালে বাংলাদেশেও এটি ছিল, এবং এখনো আছে, সারা পৃথিবীতেই আছে। এবং এটি একটা জিনিস কি যে না, একটু বলতে চাই যে সুলতানা, সেটি হচ্ছে যে রাষ্ট্র যখন এই সন্ত্রাসকে, সেটি ধর্মীয় সন্ত্রাস হোক, রাজনৈতিক সন্ত্রাস হোক বা অন্য যে কোনো ধরনের সন্ত্রাস হোক, রাষ্ট্র যখন এটিকে দমন করার চেষ্টা করে, তখন এই সন্ত্রাসীরা কিন্তু একটু ভয়ে থাকে বা তারা প্রকাশ্যে আসতে সাহস পায় না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যেটি দেখেছি যে তার আগ পর্যন্ত যেসব সন্ত্রাসী একটু ভয়ে ছিল বা লুকিয়ে ছিল বা এইসব আক্রমণ করলেও চোরাগুপ্তা করতো, এখন তারা প্রকাশ্যে বের হয়ে এসে রাস্তায় মিছিল করছে, রাস্তায় কলেমা তৈয়বা লেখা পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে, এবং তারা বাংলাদেশে হিজবুত তাওহীদ এবং অন্যান্য নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দিচ্ছে, মিটিং করছে, বক্তব্য দিচ্ছে এবং হুমকি দিচ্ছে সরকারকে। এই ঘটনার সাহস কিন্তু তারা 5ই আগস্টের আগে পায়নি। এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই সরকারও 5ই আগস্টের পরে যে সরকার ক্ষমতায় এসছে, তারাই এই ঘটনাগুলিকে কোনোভাবেই নিরুৎসাহিত করার চেষ্টা করছে না, তাদেরকে দমন করার চেষ্টা করছে না, বরং তাদেরকে উৎসাহিত করছে। এবং তারা নানাভাবে উৎসাহিত হয়ে, ধর্মীয় গোষ্ঠী কিন্তু এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতাবান। একদিকে জামায়াতে ইসলামী আমাদের 71-এর ঘাতক এক দালাল বা দোসর পাকিস্তানি হানাদার বাহিনীর,
তারা রাজনীতিতে সক্রিয় হয়েছে, তাদের ছাত্র সংগঠন সক্রিয় হয়েছে, এবং তাদের ছাত্র সংগঠনই বলা হয়ে থাকে বা এখন দাবি করা হচ্ছে কোট আনকোট যে 5ই আগস্টের সময়কার বা জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল শিবিরের। ফলে তাদের হাত ধরে তাদের যারা সহযোগী তারা এখন সবচেয়ে বেশি ক্ষমতাবান, এবং বাংলাদেশে এখন ধর্মীয় সহিংসতা বা ধর্মীয় সন্ত্রাসবাদ একটা চরম রাষ্ট্রীয়করণ হয়েছে। ধর্মীয় সন্ত্রাসবাদের এই রাষ্ট্রীয়করণ এর আগে বাংলাদেশে কখনো ঘটেনি। আমরা অনেক সরকার দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে মানে স্বাধীনতা পরবর্তী মোটামুটি সবগুলো সরকারই তো দেখার সুযোগ কম বেশি হয়েছে। অনেক সরকারই ধর্মকে ব্যবহার করেছে। এরশাদ সাহেব ধর্মকে রাষ্ট্রধর্মকে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে সংবিধান সংশোধন করেছেন। বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছেন, নির্বাচন করেছেন, জোট করেছেন। আওয়ামী লীগ জামাত বা হেফাজতে ইসলামের সঙ্গে লিয়াজো করেছেন। জাতীয় পার্টি তো সারা জীবনই একটা করেছেন এরকম। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী সন্ত্রাসবাদ বা ধর্মীয় সন্ত্রাসবাদ এই প্রথম বাংলাদেশে ঘটছে। এবং আপনি দেখেন যে 32 নম্বরের হামলা থেকে শুরু করে সব সন্ত্রাসী ঘটনায় বিএনপি বা অন্য অনেকে হয়তো আছে পেছনে, কিন্তু সবার আগে সামনে হচ্ছে আপনি যাদেরকে দেখবেন তারা হচ্ছে কোট আনকোট তারা কোনো না কোনো ধর্মীয় গোষ্ঠীর পরিচয়ে সামনে আসছে, এবং তারা নিজেদেরকে ইসলামের সেবক, ইসলামের খাদেম এইসব পরিচয়ে সামনে আনছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে বাংলাদেশ কি এই ইসলামের নামে সন্ত্রাসবাদের জন্য, ধর্মীয় কি বলে আক্রমণের জন্য এই বিপ্লব বা এই অভ্যুত্থান করেছিল বাংলাদেশের ছেলেমেয়েরা, বা এই আন্দোলনের জন্য কি আমরা আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছিল? সেটি তো না। তার মানে হচ্ছে যে একটু আগে আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আমরা তো আসলে প্রতারিত হয়েছি। আপনার মনে থাকার কথা বা আমাদের সকলের মনে আছে যে 5ই আগস্টের আগে যখন জুলাইয়ে আন্দোলন চলছে তখন একবার শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আন্দোলনের আহ্বান জানালেন, এবং তারা ফেসবুকে নানা জায়গায় দেয়ালে লিখলেন যে রক্তের দাগ শুকায় নাই, রক্তের উপর দিয়ে আলোচনায় আমরা যাব না। তার মানে কি? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কপি করে। এবং তখন তারা মানুষকে নিজের মতো করে মানুষকে দলে টানার জন্য কখনো বঙ্গবন্ধু, কখনো জিয়াউর রহমান, কখনো এই দেশের সকল স্বাধীনতাকামী নেতৃবৃন্দের বক্তব্যকে, আদর্শকে, উদ্দেশ্যকে, কথাকে নিজেদের মতো করে প্রচার করেছেন। তার মানে আমরা ধরে নিয়েছিলাম তখন দেশের বোকা মানুষ, আমরা যারা সাধারণ আমজনতা, বোকা জনগণ, আমরা ধরে নিয়েছিলাম যে এরা বোধহয় বঙ্গবন্ধুর আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, মানে প্রত্যেকের বঙ্গবন্ধুর খারাপ দিক না, জিয়াউর রহমানের খারাপ দিক না, যার যতটুকু ভালো সেটুকু নিয়ে তারা সামনে আগাতে চায়। কিন্তু এটি যে পুরোটাই একটা মুখোশ ছিল, এটি পুরোটাই যে একটা ভণ্ডামি ছিল, এটি পুরোটাই যে একটা ক্যামোফ্লেজ ছিল, সেটি তো আমাদের বুঝতে আসলে 5ই আগস্ট দুপুরের পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যখনই শেখ হাসিনার পতন হলো তখনই আমাদের সামনে এদের আসল চেহারা বের হয়ে আসলো। এবং এরা অনেক সিনিয়র সাংবাদিক, অনেক ভালো সাংবাদিক, আপনাদেরকে দেখে আমরা অনেক সাংবাদিকতা শিখেছি। আপনি কেমন করে বুঝতে পারলেন না যে এইটা এরা মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী চক্র? না, সেটা আমি যতই বড় সাংবাদিক হই না, ভালো সাংবাদিক হই না, অভিজ্ঞ সাংবাদিক হই, আমার মতো তো আসলে অনেকেই বুঝতে পারেননি। আমি তো রাজনীতির মানুষ না, আমি জীবনে কোনোদিন ছাত্র রাজনীতিও করিনি। ফলে আমার পক্ষে এটা আসলে রাজনীতির এই মারপ্যাচ বোঝা সম্ভব না। আমি মনে করি যে এখানে একটা আমাদের রাজনৈতিকদের ব্যর্থতা আছে, তার চেয়ে বড় ব্যর্থতা আছে গোয়েন্দা সংস্থার। আমাদের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা, সেটি আমরা যদি সেই 1975 সাল থেকে শুরু করি এবং 75 সাল থেকে আজকে পর্যন্ত আমি সব জায়গায় দেখি যে আমাদের গোয়েন্দা সংস্থা সরকারকে সেই রিপোর্টগুলি দেয় যেই রিপোর্ট দেখলে বা শুনলে সরকারের প্রধান ব্যক্তি খুশি হবেন, মানে তিনি বা তারা অখুশি হবেন সেরকম কোনো রিপোর্ট তারা দেন না, বা তারা সংগ্রহ করতে পারেন না, আমি জানি না। কিন্তু এই গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে সাংবাদিক হিসেবে আমাদের সংবাদ মাধ্যমেরও ব্যর্থতা আছে, যে আমরা কেউই এগুলির কোনো কিছু টের পাইনি। আমরা সত্যিকার অর্থে এদেরকে মনে করেছিলাম যে এটা কোটা সংস্কারের আন্দোলন বা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এটি যে আসলে বাংলাদেশের ইতিহাস মুছে দেবার আন্দোলন, স্বাধীনতা ধ্বংস করার আন্দোলন, 71কে ধুলায় মিশিয়ে দেবার আন্দোলন, বঙ্গবন্ধুকে অস্বীকার করার আন্দোলন, সেটি আসলে আমরা বুঝিনি। আমরা শুধু বুঝেছিলাম যে শেখ হাসিনা সরকারের যে অন্যায় অবিচার আছে সেগুলির বিরুদ্ধে আন্দোলন। সেটি আমি এই ব্যর্থতা স্বীকার করতে আমার সামান্যতম কোনো কুণ্ঠা নেই। আমি স্বীকার করি যে সেটি আমরা বুঝতে ভুল করেছিলাম।